রাজ্যের শিক্ষক কর্মচারী অবসরপ্রাপ্ত আধিকারিক প্রায় প্রত্যেকেই ময়দানে এক মঞ্চে না হোক ভিন্ন ভিন্ন মঞ্চ থেকে তারা তাদের অধিকারের কথা বলছেন। প্রসঙ্গ অষ্টম বেতন কমিশন। রাজ্যের শিক্ষক কর্মচারী অবসরপ্রাপ্ত সকলের কাছে বকেয়া ডিএ যেমন গুরুত্বপূর্ণ 31 অক্টোবরের মধ্যে পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশ মোতাবেক সমস্ত পাওনাকড়ি মিটিয়ে দেওয়া, ঠিক তেমনি 2026 সালে ষোড়শ অর্থ কমিশন লাগু হওয়ার আগে এই রাজ্যকে যাতে কমিটেড করতে পারে সব অর্থ তা নিশ্চিত করা। সেদিক থেকে রাজ্যের শিক্ষক কর্মচারী অবসরপ্রাপ্ত আধিকারিক থেকে শুরু করে প্রত্যেকে নিজ নিজ সংগঠনকে সামনে রেখে ময়দানে নেমেছেন। প্রত্যেকে তাদের অধিকার নিয়ে কথা বলছেন। সম্মেলন হোক, সাংবাদিক সম্মেলন হোক, কনভেনশন হোক, প্রায় প্রত্যেক জায়গায় নিজেদের অধিকার প্রতিষ্ঠিত করতে গিয়ে রাজ্যের শিক্ষক কর্মচারী অবসরপ্রাপ্ত আধিকারিক থেকে শুরু করে প্রত্যেকের যে অধিকারের কথা সব কিছুই তারা বলছেন, প্রকাশ্যে বলছেন। এদিক থেকে সরকারের কি ঘোষণা আমরা অবশ্যই সেটা জানার অপেক্ষায় রয়েছি। তার পাশাপাশি আপনাদের প্রত্যেককে নিয়ে আমরা আলোচনা করব প্রায় প্রতিদিনের মতন। আপনারাও কথা বলবেন, মূল বক্তব্য উপস্থাপন করবেন। রাজ্যের শিক্ষক কর্মচারীদের দাবি দেওয়া বিষয়গুলো নিয়ে বিভিন্ন জন বিভিন্নভাবে কথাগুলো বলছিলেন, আমরা তাদের কথাগুলো শুনব। কর্মচারী সংঘ অনুমোদিত কৃষি বিভাগীয় রাষ্ট্রবাদী কর্মচারী সংঘের আজকে প্রথম ত্রিবার্ষিকী রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আজকে আমরা এই সম্মেলন থেকে এই কৃষি দপ্তরের সমস্ত কর্মচারীদের যে গুরুত্বপূর্ণ 15 দফা দাবি আছে সেই দাবি সনদ আমরা আজকে এই সম্মেলন থেকে গ্রহণ করব। আমরা চাইছি এই রাজ্য সরকার যে দৃষ্টিভঙ্গি নিয়ে রাজ্য চালাচ্ছেন, কৃষকদের যে ভূমিকা থাকা উচিত সেই ভূমিকা যেন যথাযথভাবে পালিত হয়, কৃষকরা যেন নিষ্ঠার সঙ্গে তাদের দায়িত্ব পালন করেন। আজকে এই সম্মেলন থেকে আমরা সেই বার্তা দিতে চাইছি। আজকে আমাদের এই সম্মেলনে উদ্বোধক হিসাবে আমরা রেখেছি একজন বিশিষ্ট কৃষক লিটন দাস মহোদয়, এবং আমরা যেহেতু কৃষি দপ্তরের সম্মেলন তাই কৃষকের পক্ষ থেকে কৃষক দিয়ে আমরা আজকে এই সম্মেলন। আমাদের বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের মাউন্টেনিং সেলের রাজ্য সভাপতি শ্রী বিপ্লব কর মহোদয়। তো আমরা আজকে এই সম্মেলন থেকে রাজ্যে 22% ডিএ আছে, সেই ডিএ যাতে রাজ্য সরকার অবিলম্বে মিটিয়ে দেয় তার জন্য আমরা একটা দাবি রাখবো এখান থেকে আজকে। কারণ আমরা দেখেছিলাম বিগত দিনে বামফ্রন্ট সরকারের আমলে প্রত্যেকটা পে কমিশনের আগে 42%, 37% এই ধরনের ডিএ বাকি থাকতো। তো এখন যদি এই সরকারের আমলে এই ধরনের ডিএ বাকি থাকে তাহলে ওই সরকারের সঙ্গে আমাদের কোনো ফারাক থাকবে না। তাই আমরা চাইছি সম্পূর্ণ 22% ডিএ আমাদেরকে দিয়ে যেন কেন্দ্রীয় সরকারের সঙ্গে আমাদের সমতায় ফিরিয়ে আনা হয়। এই সমস্ত বিভিন্ন কর্মচারীদের দাবি দাবা নিয়ে আমরা আজকে আমাদের এই সম্মেলন। আমাদের সরকারের প্রতি পূর্ণ আস্থা আছে এবং সরকার আসার পর থেকে আমাদের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল একে একে অধিকাংশই দাবি আমাদের পূরণ হচ্ছে। কিছু দাবি আমাদের বকেয়া আছে, সেগুলো হলো আমাদের অ্যালাউন্সগুলি এখনো দেওয়া হয়নি। তাহলে মোটামুটি আমাদের দাবি দিয়ে যাচ্ছেন সরকার। দিয়েও যদি আমরা রেশিও হিসাব করি তাহলে বিগত দিন থেকে এখনের যে ডিএ রেশিওটা অনেক বেশি। আমরা 22% ডিএ পানা আমাদের অলরেডি সেন্ট্রাল অষ্টম বেতন কমিশনে এসে গেছে। আগে একটা কমিশনের আগে আমরা 42%, 37% ডিএ বকেয়া থাকতো, সেই অনুপাতেও অনেকটা কমে আনছে। আমরা আশা করি সরকার আমাদের এই দাবির সঙ্গে সহানুভূতির সঙ্গে বিবেচনা করবেন এবং আমাদের এই দাবি পূরণ করবেন। এটা বলতে আমাদের কোনো দ্বিধা নেই। 1988 সালে জোট সরকার আমলে সুধীর রঞ্জন মজুমদারের নেতৃত্বে থার্ড পে কমিশন, তৃতীয় বেতন কমিশন যখন ঘোষণা করা হয় তখন ভারতবর্ষের সমস্ত রাজ্যের তুলনায় সর্বোচ্চ বেতন কম ছিল ত্রিপুরা রাজ্যের কর্মচারীদের। ইভেন কেন্দ্রীয় সরকারের 11টা দপ্তরের যে বেতন কমিশন তার বেতন ভাতা তার থেকে বেশি ত্রিপুরা রাজ্যের কর্মচারীদের ছিল। তো বামফ্রন্টের 25 বছরে সেটা নামতে নামতে আমরা 3-4 ধাপ নিচে নেমে গেছি। তো আমরা আশা করি বর্তমান যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আছেন, জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ মহোদয়, উনি সেই 1988 সালের তৃতীয় পে কমিশনের ন্যায় নজির সৃষ্টি করে রাজ্যের কর্মচারীদের মুখে হাসি ফুটাবেন, এটা আমরা আশা রাখছি। আমি দীপন ভৌমিক, রাষ্ট্রবাদী কর্মচারী সংঘের সভাপতি। আমাদের যে কেন্দ্রীয় ফোরাম, সেই কেন্দ্রীয় ফোরামের আহ্বানে সাড়া দিয়ে আমাদের রাজ্যের যে ফোরাম অফ সিভিল পেনশনার্স অ্যাসোসিয়েশন এটা আছে তার উদ্যোগে এখানে আমরা একটা এই ত্রিপুরা স্টুডেন্টস হেলথ হোমে যে অডিটোরিয়াম আছে সেখানে আমরা একটা কনভেনশন করছি
তার মূল বিষয় হচ্ছে কেন্দ্রীয় সরকারের ফিনান্স বিলের সঙ্গে যে ভ্যালিডেশন ক্লজ এবার পেশ করেছে তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। কেন আমরা প্রতিবাদ করছি? প্রতিবাদ করছি এই কারণে, ভ্যালিডেশন ক্লজের মাধ্যমে যেটা কেন্দ্রীয় সরকার করতে পারবে সেটা হচ্ছে পেনশনারদের মধ্যে একটা বিভাজন সৃষ্টি করা যাবে। অর্থাৎ পে কমিশন গঠিত হওয়ার আগে এবং পরে যে সমস্ত পেনশনার থাকবে, আগের যারা এবং পরে যারা নতুনভাবে পেনশনার হবে তাদের মধ্যে পেনশনার নিয়ে একটা বিভাজন সৃষ্টি করা যাবে। একটা বিভাজন সৃষ্টি করা যাবে। এই যে বিষয়টা মূলত তার বিরুদ্ধেই কিন্তু আমাদের আজকের এই কনভেনশন। এই বিষয়ে কিন্তু সুপ্রিম কোর্ট আগেও এ বিষয়ে 1982 সালে তার যে কনস্টিটিউশনাল বেঞ্চ এ বিষয়ে রায় দিয়েছিল যে না, এটা কেন্দ্রীয় সরকার করতে পারে না, কারণ এটা একটা কনস্টিটিউশনাল রাইট পেনশন পাওয়াটা, এবং তার মধ্যে যারা পেনশনার তাদের মধ্যে আলাদা কোনো গ্রুপ করাটা এটা সাংবিধানিকভাবে এটা অবৈধ হবে। এই যে সুপ্রিম কোর্টের যে রায় যেটা, সেটাকেও কিন্তু এখন এই যে ভ্যালিডেশন ক্লজ সেটার মাধ্যমে কেন্দ্রীয় সরকার কিন্তু মান্যতা নাও দিতে পারে। এই যে আশঙ্কা, তার বিরুদ্ধেই কিন্তু আমরা আজকের এই কনভেনশন। আমরা বলছি কেন্দ্রীয় সরকার এই যে ক্লজ যেটা আছে এটা তুমি উইথড্র করো। দ্বিতীয় যে বিষয়টা, জানুয়ারিতে পে কমিশন গঠন করার কথা বলা হলেও প্রায় 8 মাস হয়ে গেল, এখনও কিন্তু পে কমিশন গঠিত হয়নি। তো আমরা বলছি অ্যাজ আর্লি এজ পসিবল পে কমিশন গঠিত হোক এবং তার যে টার্মস অফ রেফারেন্স বা বিচার্য বিষয় সেগুলোকে সরকার ঘোষণা করুক। তাহলে আমাদের যারা পেনশনার এবং কর্মচারী যারা নিয়মিত কর্মচারী যারা আছেন তাদের যে পে রিভিশনের পেনশন রিভিশনের যে ব্যাপার। লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। সবাই কিন্তু মানে এখনো দেখলাম কি মানে সেন্ট্রাল থেকে 20-25% দিয়ে আমাদের রাজ্যে লোকরা পাচ্ছে। তো এখন দেখলাম কি যারা রিটায়ারমেন্টের কম হচ্ছে, সেক্ষেত্রে আন্দোলন তো উঠবে। তবে এই সরকার কি করবো, আইন একবার 12% দিচ্ছে, 12%, 4 বছরে 3%। আপনি জানেন যে সেন্ট্রাল গভর্নমেন্টে একবার জানুয়ারি এখন জুলাই আরেকটা বিয়ে হয়ে গেছে, আরো কি 3% বাড়বো, হাজি গ্যাস থাকতেছে। হাজি উনি কি করবেন না করবেন, কাজে যারা আন্দোলন হইতেছে তাদের বাজারে জিনিসপত্রের দাম ভুল করে বাড়তেছে। হাজি যেটা হয় তা বাজারে দিচ্ছে, বাজারে জিনিসের দাম বাড়লে দিয়ে দেওয়া হয়, জিনিসের দাম কমলেও কিন্তু দিয়ে, কিন্তু কোন সময় মাইনাস হয় না। যদি গুরুত্বপূর্ণ তারপরেও যদি 1,000 হয় আর সামনে থাকলে বেশি আসবে। পেনশন রিভিশনের যে ব্যাপারটা সেটা কোন দিকে যাচ্ছে সেটা আমরা জানতে পারবো। সুতরাং এই মূলতই দুটো বিষয় নিয়ে কিন্তু আজকের আমাদের যে কনভেনশন, ভ্যালিডেশন ক্লজটাকে সরকার এটাকে বাতিল করতে হবে বা উইথড্র করতে হবে, আর অ্যাজ আর্লি এজ পসিবল যে এই যে 8th পে কমিশন সেটা কনস্টিটিউট করা এবং তার টার্মস অফ রেফারেন্স ডিক্লেয়ার করা। আমরা তো আন্দোলন করছি, এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে আমরা কোনো আশ্বস্ত হওয়ার মতো কিছু জানতে পারিনি, যার দরুন আমরা ফেজড ম্যানারে অর্থাৎ একটার পর একটা আমরা কর্মসূচি আমরা হাতে নিয়েছি। এর আগেও আমরা মানব শৃঙ্খল করেছি, তারপরে ধর্ণা করেছি আমরা, এরপরেও আমাদের কিছু কর্মসূচি আছে। তার মানে আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, কিন্তু সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত আমরা কোনো সিগন্যাল কিন্তু পাইনি। আমি ডক্টর ভূপাল সিনহা, আমি এই যে ফোরাম, এই ফোরামের কনভেনার এবং ত্রিপুরা ইউনিভার্সিটি যে পেনশনার্স অ্যাসোসিয়েশন তার জেনারেল সেক্রেটারি। ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের এআরডি ডিপার্টমেন্ট, পিডব্লিউডি ডিপার্টমেন্ট, হ্যান্ডলুম ডিপার্টমেন্ট এবং ইলেকট্রিক ডিপার্টমেন্টের যে সকল অনিয়মিত কর্মচারী বন্ধুগণ রয়েছেন তাদেরকে নিয়ে আমরা প্রথম রাজ্য সম্মেলন পালন করছি। সেই রাজ্য সম্মেলন করার
সম্মেলনের শেষে আমরা উক্ত দপ্তরগুলি থেকে আমরা এক কমিটি তৈরি করব, যারা আগামী দিনে অনিয়মিত কর্মচারীদের যে সকল সমস্যা রয়েছেন সেই সমস্যাগুলি দূর করার লক্ষ্যে রাজ্য সরকারের নিকট তাদের কর্মসূচির মাধ্যমে আমরা রাজ্য সরকারের নিকট এই সমস্যাগুলি তুলে ধরব। আমাদের দাবি মূলত 7 দফা, যে দাবিগুলি নিয়ে আমরা গত মাসের 4 তারিখ রাজ্য মহাকরণ অভিযান করেছি এবং রাজ্যের মাননীয় মুখ্য সচিবের নিকট সেই দাবিগুলি আমরা প্রদান করেছি। দাবিগুলির মধ্যে রয়েছে রাজ্যের সকল অনিয়মিত কর্মচারীদেরকে নিয়মিতকরণ করতে হবে এবং নিয়মিতকরণের সাপেক্ষে সমকাজে সমবেতন প্রদান করতে হবে। যে সকল অনিয়মিত কর্মচারীরা অবসরে চলে গিয়েছেন, দীর্ঘদিন অনিয়মিত অবস্থায় কাজ করে এবং সম্প্রতি যারা চলে যাবেন তাদের জন্য এককালীন 10 লক্ষ টাকা রাজ্য সরকারের নিকট আমরা তাদেরকে প্রদান করার জন্য অনুরোধ রাখছি। যে সকল অনিয়মিত কর্মচারীরা দীর্ঘদিন কাজ করছে, যাদের অর্থ দপ্তরের অনুমোদন নেই, তাদেরকে অর্থ দপ্তরের অনুমোদন দিয়ে হয়তো DRW বা কেজুয়ালের স্বীকৃতি দেওয়ার জন্য। যে সকল রাজ্যে যে সকল অনিয়মিত কর্মচারীরা কাজ করতেন, বিগত সময়ে একটা রাজ্য সরকারের নিয়ম ছিল যে 10 বছর অনিয়মিত কর্মচারীরা কাজ করলে 10 বছর পর তাদেরকে নিয়মিতকরণ করা হবে। বর্তমান রাজ্য সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর 2018 সনের 31শে জুলাই সেই নিয়মিতকরণ যে স্কিম ছিল সেই স্কিমগুলি সরকার বাতিল করে দেয়। আমরা চাইছি রাজ্য সরকার যেন পুনরায় সেই নিয়মিতকরণ যে স্কিমটি যাতে চালু করে। এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে যে পাম্প অপারেটর কর্মচারী রয়েছেন, প্রায় 7 থেকে 8 হাজার কর্মচারী রয়েছেন, তাদেরকে রাজ্য সরকার যাতে অর্থ দপ্তরের অনুমোদন দেয় এবং নিয়মিতকরণ করার জন্য, যদি নিয়মিতকরণ না করে তাদেরকে যেন হয় DRW বা কেজুয়ালের স্বীকৃতি প্রদান করে। আমাদের এই দাবিগুলি আমাদের রাজ্য সরকারের নিকট আমরা সেদিন প্রদান করেছি। কত বছর ধরে এই দাবিগুলো পেশ করছেন এবং আপনাদের কি মনে হয় সরকার এই দাবিগুলো পূরণ করবে? পূর্বে বিভিন্ন সময়ে বিভিন্ন সংগঠন বা অনিয়মিত কর্মচারীরা যারা রয়েছেন তারা নিজ নিজভাবে তাদের দপ্তরের নিকট সেই দাবিগুলি প্রদান করেছিল, কিন্তু বর্তমান সরকার আসার পরে বর্তমান সরকারের সংগঠনের সঙ্গে যারা যুক্ত ছিল সেই সংগঠনগুলি সেই সময় করার চেষ্টা করেছে, কিন্তু যতটুকু করার চেষ্টা করবে বলে আমার মনে হয়েছিল সেরকমভাবে তারা করেনি। কিন্তু বাধ্য হয়ে আমরা গত বছর 2024 সনের ডিসেম্বর মাসে রাজ্যের বরিষ্ঠ আইনজীবী শ্রী পুরুষোত্তম রায় মহোদয়ের ডাকে আমরা রাজ্যের যত অনিয়মিত কর্মচারীরা আছি তারা আমরা যুক্ত হয়েছি ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চে আমরা গঠন করে, এবং সেই সংগঠন যেদিন প্রতিষ্ঠা হয়েছে সেই দিন থেকে আমাদের যে দাবিগুলি আছে সেই দাবিগুলি রাজ্য সরকারের নিকট আমরা প্রদান করছি এবং বিভিন্নভাবে কোনো না কোনো কর্মসূচির মাধ্যমে। আমি শ্রী রতন দেবনাথ, ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের যুগ্ম আহ্বায়ক। আজকের দিনে খুবই প্রাসঙ্গিক প্রশ্ন এবং প্রত্যেকটা কর্মচারীর মনের মধ্যে এই প্রশ্নটাই আজকে খুব জ্বলন্ত প্রশ্ন। তো আমাদের কাছে যেটা খবর এসছে সরকার অলরেডি এটা নিয়ে আলোচনা চলছে, তবে ডিএর ব্যাপারটা নিয়ে আমি নিশ্চয়ই সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাইবো। আমরা অলরেডি মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী এবং মাননীয় আমাদের চিফ সেক্রেটারি স্যারের কাছে আমরা চিঠি অলরেডি দিয়েছি সংগঠনের পক্ষ থেকে, যে ডিএটা আছে আমরা আজকে 55% ডিএর থেকে আমরা পাচ্ছি 33%। তো আমাদের 22% ডিএ বকে আছে। যদিও বা সারা ভারতবর্ষে যেখানে রাষ্ট্রবাদী সরকারের গভর্নমেন্ট চলছে সব জায়গাতেই 55% দেওয়া হয়ে গেছে। আপনি আসাম বলুন, গোয়া বলুন, মহারাষ্ট্র বলুন, গুজরাট বলুন, হরিয়ানা বলুন, তারপরে হিমাচল প্রদেশও 56%, 1% আরও বেশি আছে। এমন বিহার, ইউপি, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় সব জায়গাতেই 55% আছে। আমরা আশাবাদী সরকার এবার যে ইনস্টলমেন্ট ঘোষণা করবেন নিশ্চয়ই সেটা 22% হবে। 22% দেওয়ার রিকোয়েস্ট করার কারণ হচ্ছে এটা, কারণ আমাদের যে এখন 15তম অর্থ কমিশন চলছে সেটার রিকমেন্ডেশন জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 31 আগস্ট 2025। এর মধ্যে যদি 31 অক্টোবর 2025, তো এর মধ্যে যদি কমিটেড এক্সপেন্ডিচার না যদি হয় তাহলে এরপরে আমাদের এই ডিএগুলো পাওয়া মুশকিল হবে। যেটার জন্য আমরা গত বাম আমলে আমরা এটার জন্য অনেক কর্মচারী অনেক ভোগান্তি হয়েছে, আমাদের অনেক ডিএ লস হয়েছে। একবার 32%, একবার 12%, একবার পে রিভিউ, একবার পে রিভিশন।
তো কমিটি এক্সপেন্ডিচার করা হয়নি, সেই কারণে কেন্দ্রীয় সরকারের দিনে এই কারণে আমরা পাইনি। এই কারণে এবার আমাদের রিকোয়েস্ট থাকবে ডিএটা নিয়ে যে 31 অগাস্টের আগে, আর 31 অক্টোবরের আগে যাতে 22% দিয়ে রিলিজ করে দেওয়া হয়, তাহলে সারা ভারতবর্ষে যেমন রাষ্ট্রবাদী সরকার কর্মচারীদের পূর্ণ ডিএটা মিটিয়ে দিয়েছেন, আমাদের রাজ্যের ক্ষেত্রেও এরকমই হবে। শুনতে পাচ্ছেন কথা? হ্যালো, কথা বলুন। হ্যাঁ, কথাই বলবো। আমি বলছি যে 2009-এর যে রিভিউ যেটা দিয়েছিল, সেখানে কিন্তু আমাদের 16 পার্ট দিয়ে কিন্তু আমার জিপিএফ এ মার্জার করা ছিল। ক্যাশ একটা পার্ট দিয়েছিল, বাকিটা জিপিএফ এ মার্জার করা ছিল। বর্তমান সরকার যদি পুরা টাকা 22% টাকা যদি ক্যাশ দিতে না পারে, আর 22% জিপিএফ এ মার্জার করুক না, কোনো সমস্যা নেই তো। কিন্তু সরকারের তরফ থেকে কিছুটা বলার তো দরকার যে হ্যাঁ, আমরা এতগুলি সংগঠন একসাথে মিলে মিশে এই ব্যাপারে কথা বলছি, সরকারের তরফ থেকে তো কোনো কথা আমরা পাচ্ছি না, কোনো প্রতিক্রিয়া আমরা পাচ্ছি না। শাসক বিরোধী সবাই কিন্তু কথা বলছি আমরা, কিন্তু আমরা কোনো প্রতিক্রিয়া পাচ্ছি না। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি কি হবে, এটাই ভাবার বিষয় আছে, এটাই বলার ছিল। নমস্কার, কে বলছেন? নমস্কার। লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। হ্যাঁ, বর্তমান থেকে কথা বলুন। হ্যাঁ, আমাদের নতুন সরকার আসার পর গত কমিশনে যেটা দিয়েছে, তারপরে যেটা এই সরকার এসে আসাম থেকে এনে করেছে, সেখানে সমস্ত কর্মচারীদের যেটা যেরকম বুদ্ধি 1400 টাকা গ্রেড পেতে নিয়োগ হয়, তারপর 10 বছর, এরপর 17 বছর, এরপর 25 বছর, 3 লাখ গ্রেড পেয়ে চেঞ্জ হওয়ার নিয়ম ছিল আগে সমস্ত সরকারের আমলে, কিন্তু এখন এটা বন্ধ করে দিয়েছে। তাহলে কর্মচারীরা পদোন্নতি পেয়েও, গ্রেডুয়েশন পেয়েও গ্রেড পেটা পাচ্ছে না। তাহলে এখানে একটা বিশাল টাকার থেকে সমস্ত ধরনের কর্মচারীরা বঞ্চিত হচ্ছে। তারপর সমাজ কল্যাণ দপ্তর থেকে প্রতিবন্ধীদের জন্য যে 2000 টাকা ঘোষণা করা হয়েছিল, আগে সরকার যত ঘোষণা করতো এটা প্রতিবন্ধী কর্মচারীরাও পেত, কিন্তু গত ঘোষণার সময় 1000 থেকে 2000 রয়েছে, কেউ পেয়ে। তো এবার যে 2000 থেকে 5000 রয়েছে, এটা কি সরকার ঘোষণা করেছে সমাজ কল্যাণ দপ্তর থেকে? যারা সমাজ কল্যাণ দপ্তরের মাধ্যমে আগে পেত সরকারি কর্মচারীরা 60% উপরে যারা থাকবে প্রতিবন্ধী, তারা কি এবার এটা পাবে? এটাও সরকারকে ভেবে একটা নিয়ম দেওয়া উচিত, কারণ আগে সরকার যা করেছে এই সরকার তো তা করছে না, কর্মচারীদেরকে ঠকাচ্ছে। ধন্যবাদ। আমাদের রাজ্যের ক্ষেত্রেও এরকমই হবে, সেটা আমরা আশা করি। না, নিশ্চয়ই আমরা বিশ্বাস করি, কারণ একটু আগে আমি বললাম সারা ভারতবর্ষের মধ্যে কর্মচারীর ফেভারেই কাজ করছে 58%, আমাদের রাজ্যে কোনো কারণে হয়নি। আমরা এখান থেকে এটাই দাবি রাখবো, কারণ আমরা সেই তৃতীয় পে কমিশন হুবহু পাওয়া গেছিল। তৃতীয় পে কমিশন 1988 সালে সুধীর রঞ্জন মজুমদার মহোদয়, আমাদের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী, দিয়েছিলেন। এরপরে কিন্তু একটা পে কমিশনও আমাদের রাজ্যের যে কর্মচারীরা আছে তারা হুবহু কেন্দ্রীয় সরকারের যে পে কমিশন সেরকম পায়নি। এবার আমরা আশা করব এবার যে 8ম পে কমিশনের যে রিকমেন্ডেশন থাকবে সেন্ট্রালের, রাষ্ট্রবাদী কৃষি বিভাগীয় যে কর্মচারীরা আছে, আমাদের সংগঠনের আজকে ত্রিবার্ষিক প্রথম সম্মেলন। এটা ত্রিপুরা রাজ্য রাষ্ট্রবাদী কর্মচারী সংঘ অনুমোদিত একটা সংগঠন। রাজ্যের কৃষি বিভাগে যেই কর্মচারীরা আছে, যারা রাষ্ট্রবাদী ভাবধারায় বিশ্বাসী, ওনারা এই সংগঠন কাজ করছেন। একটাই উদ্দেশ্য, সরকারি সুযোগ সুবিধাগুলা রাজ্যের অন্তিম ব্যক্তি পর্যন্ত আমাদের সরকারের যে দিশা সেটা পৌঁছে দেওয়া ওনাদের মূল দায়িত্ব, প্রধান দায়িত্ব।
এবং আমরা কৃষকদেরকে অনুরোধ বলে থাকি, ওনারা কৃষকদেরকে নিয়ে কাজ করছেন এবং নমস্কার, কে বিভিন্নভাবে বলছেন? কৃষকরা যেন উপকৃত হয় সেই বিষয়গুলো ওনারা দেখবেন। কথা বলুন। ডিএ এবং অষ্টম পে কমিশন বর্তমান যে সমস্ত কর্মচারী এবং পেনশনারদের নিকট অতি গুরুত্বপূর্ণ আলোচিত বিষয়। আমরা বিশ্বাস করি বর্তমান সরকার এই বিষয়টি গুরুত্ব সহকারে সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের রাজ্যের কর্মচারীদের স্বার্থ রক্ষা করবেন। নমস্কার। ওনারা দেখবেন। এবং একটা সময় ছিল, আমরা বাম জমানায় দেখেছি, মানে কৃষকরা বিভিন্ন কারণে হয়রানির শিকার হতো, এক টেবিল থেকে এক টেবিলে যেতে হতো। এখন আর সেই লক্ষ্যে কাজ করতে হয় না। এখন রাষ্ট্রবাদী কর্মচারীরা দেশের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে এবং রাজ্যের স্বার্থে কৃষকদেরকে নিয়ে কাজ করছে এবং কৃষকরাও খুশি, কর্মচারীরাও খুশি এবং এই সংগঠন সাধারণ মানুষের জন্য কাজ করবে সেই আশা করতে রাখি। বিরোধীরা বলছে যে কৃষকের জন্য কিছু করা হচ্ছে না, রাস্তায় নেমে আন্দোলন করতে হচ্ছে। অ্যাকচুয়ালি ওনারা তো আন্দোলন জন্য সোকল্ড বিরোধী দল বলবো আমরা, কারণ কৃষকদের জন্য ভাবনা চিন্তা করে আমাদের মোদিজি যে প্রকল্পগুলো এনেছে, মানে দেশের সর্ববৃহৎ প্রকল্প কিষাণ সম্মান নিধির মাধ্যমে প্রত্যেকটা কৃষককে সম্মান দেওয়া হচ্ছে। আমাদের রাজ্য সরকার সহায়ক মূল্যে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করছে। আরো অনেকভাবে আমরা একটা সময় শুনতাম জয় জওয়ান জয় কিষাণ, এখন মোদিজি স্লোগান দিয়েছেন জয় জওয়ান জয় কিষাণ এবং জয় বিজ্ঞান। বিজ্ঞানকে একসঙ্গে করে কিভাবে কৃষিক্ষেত্রে ডেভেলপমেন্ট করা যায় মোদিজি চেষ্টা করছেন। আমাদের রাজ্য সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা চেষ্টা করছেন। আমরা সবাই মিলে কৃষক থেকে শুরু করে প্রত্যেকটা অংশের নাগরিক রাজ্য সরকারের কর্মকাণ্ডে অত্যন্ত খুশি এবং কৃষকরাও বিশেষ করে আমাদের কর্মকাণ্ডে খুশি এবং আগামী দিনে কৃষকদের জন্য আরও নতুন নতুন ভাবনা আমাদের সরকারে আছে এবং সেই ভাবনাগুলো বাস্তবে রূপান্তরিত হবে। আবার প্রত্যাহার করে নতুনভাবে পার্লামেন্টে এটা উপস্থাপিত করবেন। আমরা ঠিক জানি না কোন কোন বিষয়ে নতুন বিলে উপস্থাপিত করবেন। অন্ততপক্ষে উনি স্পষ্টভাবে বলেছেন যে ইনকাম ট্যাক্স সংক্রান্ত যে ধারাগুলো আইনগুলি আছে তিনি তার কিছু কিছু ক্ষেত্রে সংশোধন করে বিলটা করবেন। ভারতের পার্লামেন্ট এখন প্রায় কোনো কার্যকারিতা প্রায় নিশ্চিন্ন করে দেওয়া হচ্ছে। এই জন্য আমাকে আপনাদের বুঝিয়ে বলতে হবে না, কোনো ধরনের সমর্থক আলোচনা বিতর্ক পার্লামেন্টে হয় না। এবং যার ফল ভুগতে হয় এই দেশের নাগরিকদের, এই দেশের সাধারণ মানুষকে। প্রয়োজনীয় বিষয়গুলো, জনসাধারণের স্বার্থ বিষয়ক বিষয়গুলো পার্লামেন্টে উত্থাপিত হয় না, তার কোনো আলোচনা হয় না। এবং যেটা আমরা জানি, যারা সংসদের ইতিহাস জানি, সারা পৃথিবীতে বলা হয় যে গ্রুপস মেজরিটি, যেগুলো আমাদের বিভিন্ন দিনগুলোকে পাশ করিয়ে দেওয়া হয়। এটা একটা স্বার্থপর সংসদীয় ব্যবস্থা নয়। আজকে যে বিষয়টা নিয়ে আমি যেটা বিষয় অনেকগুলো দিক আছে, যেমন আমাদের একটা এক ধরনের পেনশন ব্যবস্থা ছিল, যেটা যে উদ্বোধক বক্তব্য ছিলেন তিনি বলেছেন যে 1972 সালের পেনশন রুল সেন্ট্রাল গভর্নমেন্টের, সেই অনুসারে মোটামুটি কম বেশি এবং সেই রুলটা সারা ভারতবর্ষের রাজ্য সরকারগুলো তাদের রাজ্যে গ্রহণ করেছিল। এটার মধ্যে একটা সমস্যা ছিল, সমস্যাও ছিল। পেনশন নির্ণয় করার ক্ষেত্রে যে সমস্যা ছিল, নমস্কার, কে বলছেন? সেই বিষয়ে আমি একটু বলবো। লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। শিক্ষক কর্মচারীও বিভিন্ন অফিসগুলোতে আসছেন। সর্বশিক্ষার শিক্ষক ও শিক্ষক কর্মচারীরা কিন্তু এত বছর ধরে ডিএ দিলেও এটা পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, ডিএ কেউই পাচ্ছে না, না শিক্ষক পাচ্ছে না, অশিক্ষক কর্মচারী পাচ্ছে। সর্বশিক্ষার শিক্ষক ও শিক্ষক কর্মচারীরা তো প্রতিনিয়ত রেগুলার যারা স্টাফ রয়েছেন তাদের চাইতেও বেশি কাজ করছে এবং তাদের জন্যই সমস্ত শিক্ষা ব্যবস্থা টিকে রয়েছে। সত্যি কথা বলতে যেটা
কিন্তু এখনো পর্যন্ত তাদের জন্য কোনো কিছু ভাবা হচ্ছে না, এটা দেওয়া হচ্ছে না। সেই বিষয়ে একটু যদি বলেন তাহলে ভালো হবে আর কি। ধন্যবাদ। তার থেকে বড় জিনিস যেটা হচ্ছে যে এখন এই যে নির্দিষ্ট পেনশন পাওয়া, যে এই পদ্ধতিটার মধ্যে একটা পরিবর্তন আনা হচ্ছে এবং এই পরিবর্তনটা যারা আছে আপনাকে খুব লক্ষ্য রাখতে হবে যে পরিবর্তন আনার ক্ষেত্রে যে ধরনের অর্থনৈতিক যুক্তিগুলো হাজির করা হচ্ছে সেগুলো হচ্ছে মানুষের বাঁচার যে কাল মানে জীবনকাল সেটা অনেক বেড়ে গিয়েছে। ভারতবর্ষ সেটা প্রায় 80-র কাছাকাছি গড় আয়ু মানুষের, বিশেষ করে পেনশন দিতে। আগে যে গড় আয়ুটা ছিল 65-র মতো, এটা হচ্ছে সরকারি যুক্তি। দ্বিতীয়ত হচ্ছে কোথেকে এত টাকা আসবে যে আমরা এই হারে পেনশন দিয়ে দিতে পারব। এবং 3 নম্বর যেটা হচ্ছে যে এই ব্যবস্থাটাকে সমর্থন যোগানোর জন্য সরকারের আয় কতটা বাড়ছে না, যে কারণে এটা করে না এরা। এটা হচ্ছে 3টা যুক্তি। প্রথম যুক্তি বা সবকটা যুক্তি আসলে একটা যুক্তি যে সরকার যে নির্ধারিত পেনশন প্রকল্প চালু করেছিলেন সেটা তারা চালাতে চান না, কারণ অনেকগুলো অর্থনৈতিক সমস্যা তারা সম্মুখীন করছেন। দ্বিতীয়ত যেটা হচ্ছে যে এই ব্যবস্থার মধ্যে তারা পরিবর্তন আনতে চায়। পরিবর্তনটা কি? যেটা আপনারা ন্যাশনাল পেনশন সিস্টেম যেটা চালু করেছে, এনপিএস যেটাকে বলা, সেটা যদি আপনারা একটু তৈরি করেন তাহলে বুঝতে পারবেন কি হচ্ছে সেটা। যে এটা অনেকটা কন্ট্রিবিউটরি পেনশন সিস্টেমে যাচ্ছে, সঙ্গে বাজারকে যুক্ত করছে। অর্থাৎ আপনি আপনার প্রতি মাসের বেতন থেকে যারা 1 জানুয়ারি 2004 করে চাকরিতে যোগ দিয়েছেন তাদের প্রতি মাসে আপনার বেতন থেকে একটা নির্দিষ্ট 10% হারে আপনার বেতন থেকে কাটা যাবে, আর বাকি 10% সেটা সরকার আপনার একটা ফান্ডের মধ্যে জমা দেবে। এবং এই ফান্ড ম্যানেজার এবং ডেভেলপমেন্ট সিস্টেম বলে যে রেগুলেটরি কমিটি আছে তারা সেটা বাজারের সঙ্গে এই আপনার টাকাগুলোকে যুক্ত করবে, যাতে সেখান থেকে মুনাফা পাওয়া যায়, লাভ পাওয়া যায়। বাজারের সঙ্গে টাকা যুক্ত করার যে জিনিসটা আপনি সবচেয়ে ভয়ানক অনিশ্চয়তা। আপনি জানেন না, আপনি আজকে আপনি একটা ব্যাংকে বা অফিসে শেয়ার কেনেন, অনেকেই সাধারণ শেয়ার কেনেন তো। নমস্কার, আপনাদের আমি একজন আপনাদের অনেক কাছের একজন বন্ধু বলতে পারেন এবং আপনাদের পক্ষে বলতে পারেন। তো আমার একটা প্রশ্ন ছিল আর কি আপনাদের মাধ্যমে সবাইকে জানানোর জন্য, আর আপনারা যেন এটা নিয়ে একটু কথা বলেন আর কি। এই যেমন এটা আমাদের টিচার বা রেগুলার টিচার তাদেরকে দেওয়া হয় যে সর্বশিক্ষা, আর যে মাদ্রাসা একটা টিচার আছে, এটা তো জানেন আপনারা, মাদ্রাসা টিচার আছে, ঠিক আছে স্যার? শুনতে পাচ্ছেন স্যার? শোনা যাচ্ছে, শুনতে পাচ্ছেন স্যার? শোনা যাচ্ছে আপনার কথা। তো তাদের কেন এগুলো যখন দেওয়া হয় তাদের কেন এটা দেওয়া হয় না, এটা ঠিক বুঝতে পারছি না বা বুঝতে পারি না কেন দেওয়া হয় না তাদের। এটা নিয়ে যদি কিছু বলেন তাহলে। এটা আগামী 1 বছর পরে আপনি যদি ধরুন যে 10 টাকা দামে 1000 শেয়ার কিনে আপনি 10,000 টাকা ইনভেস্ট করেন, 1 বছর পরে সেই 10 টাকায় 10 টাকায় থাকবেই কিনা এটা কিন্তু আপনি নিশ্চিত নন। বাজারের অনেকগুলো তার প্রতিবদ্ধতাকে আমরা বলি কন্ডিশনের উপর ডিপেন্ড করে, অর্থাৎ যে কোম্পানিগুলোকে টাকা দেওয়া হলো সেই কোম্পানিটা লাভ করতে পারলো কিনা, সেই কোম্পানি বা যে যারা টাকাটা কাজে লাগায় তারা প্রতিযোগিতার মধ্য থেকে গিয়ে লাভটাকে তুলে আনতে পারে, যেগুলো একটাও আপনার নিয়ন্ত্রণের মধ্যে। তাদের পেনশন পরে তারা রিটায়ারমেন্টে যাচ্ছে, তাদের থেকে লোয়ার স্কেল
করলে তাদেরকে কিন্তু পেনশন দেওয়া হয়েছে, এটা নিয়ে তারা কেস করেছে। এবং এর আগেও আপনার সুপ্রিম কোর্ট কিন্তু কনস্টিটিউশনাল বেঞ্চ এই একটা বিষয়ে রিগার্ডিং ডিস্টিংশন, মেকিং ডিস্টিংশন এবং পেনশনারদের মধ্যে ডিস্টিংশন করা যাবে কিনা এই বিষয়ে 1982 সালে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ তখনকার যে প্রধান বিচারপতি ওয়াই.ভি. চন্দ্রচূড়, আমি যদি ভুল না করে থাকি, ওনার নেতৃত্বে যে ঐতিহাসিক রায় দিয়েছে সেটা হচ্ছে এই যে পেনশনাররা হচ্ছে একটা হোমোজেনিয়াস গ্রুপ, একটা সুসামঞ্জস্য একটা শ্রেণী, তাদের মধ্যে কোনো ডিভিশন করা যাবে না। এটা যদি করা হয় তাহলে কনস্টিটিউশনের যে প্রভিশন আছে সেটাকে কিন্তু ভায়োলেট করা হবে। এবং এই যে পেনশন এটা হচ্ছে রাইট টু প্রপার্টি অফ পেনশনার, এটা কোনো বাউন্টি বা দয়ার দাম না, এটা সরকার দিতে বাধ্য। সুতরাং এটার ক্ষেত্রে সরকার কোনো ডিভিশন ক্রিয়েট করতে পারবে না অন দি বেসিস অফ দি ডেট অফ দি রিটায়ারমেন্ট। কারণ এখানে যেহেতু রিটায়ারমেন্টে যাবে দেন অল আর পেনশনার, সুতরাং সেই পেনশনারদের মধ্যে তোমার এত বিভাজন ক্রিয়েট করার কোনো ক্ষমতা তোমার নেই। সুপ্রিম কোর্ট করতে পরিষ্কার এটা বলে দিয়েছিল। তারপরে এই যে 2006 আমি যেটা বললাম S30 পেনশনার অ্যাসোসিয়েশন, তারপরে আপনার আরেকটা আছে ফোরাম অফ IPS পুলিশ অফিসার, যারা তাদেরও এরকম পেজ আছে যে তারা রিটায়ারমেন্টের পরে যারা রিটায়ারমেন্টে গেছে তাদের যে পেনশন ফিক্স করেছে আর তারা যখন রিটায়ারমেন্টে গেছে জুনিয়র স্টেট থেকেও তাদের পেনশনটা কম করে দিয়েছে আগে যারা রিটায়ারমেন্টে গেছে। ওই যে কেসটা আগে বললাম আপনার S30 তাদের যে পেনশন সেই পেনশন S20, S29, S মানে স্কেল, অর্থাৎ লোয়ার স্কেলে যারা আছে তাদের থেকেও হায়ার স্কেলে যারা ছিল তাদের পেনশনটাকে নামিয়ে দিয়েছে। এই IPS অফিসার যারা নট লেস দেন 300 তারাও কিন্তু এদের শিকার। এবং দেখা গেছে কোর্ট তার বিরুদ্ধে কিন্তু রায় দিয়েছে, বলছে তোমরা এটা করতে পারো না, এটা তোমরা সুপ্রিম কোর্টের ভার্ডিক্টটাকে ভায়োলেট করছো, এটা তোমার এটা করতে পারো না। সুতরাং তাদের যে ন্যায্য পাওনা তাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে। S30 ক্ষেত্রে যদি ইমপ্লিমেন্টেশন করতে যায় তাহলে তোমার 35,000 কোটি টাকার মতো লাগবে। আর এইগুলো ওদেরকে IPS অফিসার যারা আছে তাদের এটা করতে গেলে প্রায় 26,000 কোটি টাকার মতো লাগবে। অর্থাৎ মোর দেন 60,000 crores লাইবিলিটি অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই রায়টাকে যদি কার্যকর করতে চায়, এইটা গভর্নমেন্ট এই রায়টা নিতে চাইছে না। তার জন্যই এই হচ্ছে ভ্যালিডেশন আপনার, যে না এই ভ্যালিডেশনের মাধ্যমে পেনশন রুলসে কি আছে বা পে কমিশন কি বলছে এগুলো কিছু এসে যাবে না। এই ভ্যালিডেশন কিন্তু সমস্ত কিছুকে ওভাররুল করে তারপরে কিন্তু আপনার গভর্নমেন্টকে কিন্তু ক্ষমতা দিয়ে দিয়েছে, গভর্নমেন্ট তার ইচ্ছা মতো সিদ্ধান্ত নিতে পারবে। এই যে বিষয়টা কিন্তু ড্রাকোনিয়ান রেগুলেশন, এটার বিরুদ্ধে আমরা যদি সমবেতভাবে শক্তিশালী প্রতিবাদ আমরা গড়ে তুলতে না পারি তাহলে কিন্তু সমূহ বিপদ, যেটাকে আমরা বলছি ফ্লোড অফ ডেভেলপমেন্ট, মানে খরচ চলছে আমাদের তাদের উপরে, এটার থেকে কিন্তু রক্ষা পাবো না এটা। সুতরাং আজকের যে আমাদের যে এই যে কনভেনশন, এই কনভেনশনের মূল যে বিষয়টা সেটা আমি সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরলাম। এবং এর পরিপ্রেক্ষিতে আমরা এই পর্যন্ত কি কি কর্মসূচি নিয়েছি, ভবিষ্যতে এখনো পর্যন্ত যাদের সিদ্ধান্ত আমরা পেয়েছি, ভবিষ্যতে কি কি কর্মসূচি আমাদের বাকি আছে এবং সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরলাম। এই কারণে যে সরকার এই যে দায়িত্বটা নিতে চাইছে না, অর্থাৎ এটা শুধু আমাদের এটার ক্ষেত্রে নয়, আরো অন্যান্য ক্ষেত্রে দেখবেন আমাদের আগে যখন একটা বিজিএসটি অর্থ ব্যবস্থা, যেটাকে আমরা বলি পুঁজিবাদী ব্যবস্থা, ঠিক আছে, কিন্তু তার মধ্যে সরকারের নিয়ন্ত্রণের একটা ব্যাপার আছে, জনসাধারণের কল্যাণের ব্যাপারে। সেখানে বিভিন্ন ধরনের জনসংখ্যার তাদের অবস্থার নিরিখে তাদের কিন্তু আর্থিক বিবেচনার অবস্থার বিবেচনার পরিপ্রেক্ষিতে সরকার কিন্তু জনকল্যাণমূলক ব্যবস্থা নেওয়ার কথা।
মানুষকে দেখেছি, আমরা তার ভর্তুকি দেখেছি, আমরা পেনশনের ক্ষেত্রে দেখেছি, সরকার বিভিন্ন যে পরিকাঠামো নির্মাণ সেখানেও আমরা দেখেছি। কিন্তু আমরা যেটা দেখছি 91 সালে অর্থাৎ নয়া উদয়ন ব্যবস্থার পর থেকে আস্তে আস্তে কিন্তু এই যে সরকারের ইতিবাচক হস্তক্ষেপ যেটা সেটা কিন্তু আস্তে আস্তে শিথিল হয়ে যাচ্ছে। এই যে প্রবণতা যেটা, এটার বিরুদ্ধে যদি আমরা শক্তিশালী আন্দোলন যদি আমরা গড়ে তুলতে না পারি, তাহলে কিন্তু সংকট দিন দিন বাড়বে। শুধু পেনশনার না, সাধারণ মানুষ, যুবক, কর্মসংস্থান প্রার্থী, কৃষক সবাই আমরা কিন্তু আরো কঠিন সংকটের দিকে অগ্রসর হব। এই কারণে আমাদের যে প্রকৃতি কি অবস্থা এটা তুলে ধরার জন্য এই আজকের কনভেনশন এবং এই কনভেনশনের পরে পরবর্তী কর্মসূচি যাই হয় আপনাদেরকে জানাবো। সুধীর মজুমদার, যিনি আমাদের 1988 সালের পরে যখন জোট সরকার এসেছিল উনি মুখ্যমন্ত্রী ছিলেন, এবং ওনার নেতৃত্বে যেটা নৃপেন চক্রবর্তীর আমলের যে থার্ড পে কমিশন যেটা দেওয়া হয়নি, উনি এসে সেটা দিয়েছেন। নিশ্চয়ই সেটাকে আমরা সাধুবাদ জানাই। আমরা আশাবাদী যে আমাদের বর্তমান সরকারও সেই ট্র্যাক ফলো করবে এবং যে আমাদের অষ্টম বেতন কমিশন যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের যে সেটা পূরণ হবে। আপনাদের এখানে উল্লেখ্য যে আমরা কিন্তু ত্রিপুরার নিরিখে এটা পঞ্চম বেতন কমিশন হবে, কারণ আমরা থার্ড পে কমিশন সুধীরবাবুর আমলে ছিল, তারপরে একটা কমিশন, তারপরে পে রিভিউ কমিটি, এই ধরনের বিভিন্ন একটা মানে যাতে কর্মচারীদের যেভাবে চিপিয়ে রাখা যায়, আটকে রাখা যায় সেই ব্যবস্থা তৎকালীন বাম সরকার করেছিল। শিক্ষকদেরও প্রচন্ড ক্ষতি করেছে, তাদেরকে যেমন প্রাইমারি শিক্ষক তাদেরকে গ্রুপ সি স্তরে নিয়ে এসছে। তো এটা আমরা চাই না, এটা যেন দূরীভূত হয়। শিক্ষকদেরও অনেক দাবি রয়েছে যে এখন টেট শিক্ষকরা 5 বছরে রেগুলারাইজ হয়। আমরাও 5 বছর শিক্ষকতা করেছি, তারপর রেগুলার হয়েছি। তো আমরা চাইবো এই ফিক্সড সিস্টেমটা যেন সরকার উঠিয়ে নেয়, কারণ প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্য দিয়ে শিক্ষকরা চাকুরি পায়। একটা সিডিপিও যদি প্রতিযোগিতামূলক টিপিএসসির মাধ্যমে চাকুরি পরীক্ষা দিয়ে যদি ওনারা রেগুলার স্কেলে চাকরি পায়, তাহলে ট্যাক্স শিক্ষকরাও সেই ওনাদের যে দাবি আমরা তার সঙ্গে সহমত পোষণ করি। আমরা জিওএস পরিবার ত্রিপুরা সরকারের একটি রেজিস্টার্ড সার্ভিস অ্যাসোসিয়েশন। বর্তমানে আমাদের 1500-র অধিক মেম্বার অফিসার এই সংগঠনে রাষ্ট্রহিতে কাজ করে চলেছে। তো আমরা একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে আজকে আপনাদের এখানে দেখিয়েছি, যার মাধ্যমে আমরা সরকার এবং জনগণকে বার্তা দিতে চাই রাজ্যের অফিসার, শিক্ষক এবং কর্মচারীদের সহ সমাজের অন্যান্য অংশের মানুষের যে মৌলিক বিষয় সেগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরবো, যাতে রাজ্যের জনগণ অবহিত হতে পারেন। আমরা গত 22শে অগাস্ট আমাদের এক প্রতিনিধি দল মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা মহোদয়, ওনার অফিসে মাননীয় অর্থমন্ত্রী শ্রী প্রণজিৎ সিংহ রায় মহোদয় এবং সম্মানিত চিফ সেক্রেটারি গভর্নমেন্ট অফ ত্রিপুরা ওনার অফিসে একটা রিপ্রেজেন্টেশন দেই। এই রিপ্রেজেন্টেশন কর্মচারী এবং আমাদের রাজ্যের অনিয়মিত যারা কর্মচারী তাদের জন্য আমরা দিই, এবং রাজ্যের বেকার ভাইদের জন্য আমাদের কিছু মৌলিক দাবি রয়েছে। তো আমরা জানি যে আমাদের সরকার দীর্ঘ প্রায় 8 বছর পরে অ্যাডহক প্রমোশন দিয়েছিল গত 2021 সালে একটি নোটিফিকেশনের মধ্য দিয়ে। তো এই অ্যাডহক প্রমোশনটা স্বভাবতই রাজ্যের যারা প্রমোটি অর্থাৎ যারা দীর্ঘদিন বঞ্চনার পরে বাম প্রশাসনের বঞ্চনার পরে প্রমোশন পেয়েছেন, তারাও কিন্তু খুব একটা মানসিক যে স্থিরতা সেই অবস্থায় নেই। অ্যাডহক প্রমোটি হয়ে যখন রিটায়ারমেন্টে চলে যান তাদের কোনো পেনশনারি বেনিফিট থাকে না। তো আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সহ যাদের আমরা কথা বললাম প্রত্যেকের কাছে আমরা প্রথম দাবিটা যেটা রেখেছি সেটা হচ্ছে অ্যাডহক প্রমোশনকে রেগুলারাইজ করা। সেটা এর আগেও আমরা প্রায় 6 মাস আগে একই দাবি নিয়ে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর গোচরে অবগত করেছিলাম। তো আমরা সেই বিষয়টি আবারও রাখছি, যাতে করে অ্যাডহক প্রমোশনের পরে যে সমস্ত পেনশনারি বেনিফিটস একটা এমপ্লয়ির প্রাপ্য সেটা যেন মিটিয়ে দেওয়া হয়। দ্বিতীয়ত যে বিষয়টা আমরা সামনে রেখেছি সেটা হচ্ছে, আপনারা জানেন
আমাদের রাজ্যে পে কমিশন নিয়ে সেই বাম আমল থেকেই একটা বঞ্চনা চলে আসছে। সেটা আমরা দেখেছি যে কিভাবে 37% ডিএ 42% ডিএ গায়েব করা দেওয়া হতো। তো আমরা এই রাষ্ট্রবাদী সরকারের কাছে দ্বিতীয় যে দাবিটা রেখেছি সেটা হচ্ছে যেন অষ্টম বেতন কমিশন, যেটা কেন্দ্রীয় সরকার ষোড়শ অর্থ কমিশন গঠনের মধ্য দিয়ে মানে লাগু করতে যাচ্ছে, সেই ধরনের অষ্টম বেতন কমিশন হুবহু কেন্দ্রীয় সরকারের ন্যায় যেন আমাদের রাজ্যেও লাগু হয়। তার জন্য যে যে ব্যবস্থা নেওয়া দরকার সেটা যেন অবশ্যই সরকার নেয়, সেই দাবিটা রাখা হয়েছে। সেটা একটা কর্মচারীদের একটা সেন্টিমেন্টের ব্যাপার, একটা মৌলিক দাবি। কারণ আমরা বিশ্বাস করি যে কর্মচারীরা যদি রাজ্যের প্রকৃত যে বেতন, কেন্দ্রীয় সরকারের যে বেতন সেটা যদি পায়, তাহলে রাজ্যের অর্থনীতি উন্নতি হবে। একটা বিষয় এখানে উল্লেখ্য যে আমরা প্রতিবারই দেখি যে কর্মচারীদের বেতন দিতে গেলে পরে একটা অংশ আমাদের এই রাজ্যের জনগণ তারা একটা ভুল বিষয় সামনে রাখে, যেরকম মনে হয় যেন কর্মচারীদের বেতন দিলে পরে যেন বেকারদের চাকরি হবে না। বিষয়টা এরকম না, কারণ কর্মচারীদের বেতন দেওয়া হয় রেভিনিউ এক্সপেন্ডিচার থেকে, সেটা কোনো ক্যাপিটাল এক্সপেন্ডিচার নয়, সেটা রেকারিং বিষয়, সেই কর্মচারী এবং পেনশনার্সদের সে বিষয়টা থাকে। এজন্য যে কর্মচারীদের যে দিয়ে দিলে পরে বা বেতন বৃদ্ধি হলে পরে তার সঙ্গে বেকারদের চাকরির কোনো সম্পর্ক নেই, অনিয়মিত কর্মচারীদের রেগুলারাইজেশনও তাতে কোনো সম্পর্ক নেই। এটা যদি বেতনটা দিয়ে দেওয়া হয় সেটাকে কমিটেড এক্সপেন্ডিচার করে সরকার আবার কেন্দ্রীয় সরকার থেকে সেটা পেয়ে যায়। তো এর অর্থনীতির বিষয়, সেটা নিশ্চয়ই সরকারের নজরে রয়েছে। তো আমরা আরেকটা যে দাবি রেখেছি সেটা হচ্ছে আমাদের 22% ডিএ এখনো রিলিজ করা হয়নি। আমরা বর্তমানে 33% ডিএ পাচ্ছি, সেটা কেন্দ্রীয় সরকারের একই বাজার থেকে আমরা কেন্দ্রীয় সরকারের কর্মচারী রাজ্যের কর্মচারী বাজার করি। তো আমরা চাইছি যেন সরকার সেটা মিটিয়ে দেয় আমাদের 22% যে ডিএ রয়েছে এবং সঙ্গে যে অ্যালাউন্স রয়েছে। আপনারা জানেন যে আমাদের যে হাউস রেন্ট সেটা সেই দীর্ঘদিনের পুরনো 3,000 টাকা, আমাদের মেডিকেল অ্যালাউন্স দিয়ে সেগুলোও সেভাবে বর্ধিত করা হয়নি বা অষ্টম বেতন কমিশনে যেভাবে উল্লেখিত রয়েছে সেটা হয়নি। আমরা চাইছি সেই বিষয়গুলো যেন গভর্নমেন্ট অ্যাড্রেস করে, সেজন্য আমাদের একটা দাবি। বেকাররা এখন একটা স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে চাকরি পায়, কিন্তু চাকরি পেতে অনেকটা দেরি হয়ে যায়। তো কি হয় যে 40 বছরে যদি, যেহেতু চাকরির বয়সের ঊর্ধ্বসীমা হচ্ছে 40 বছর, 40 বছরে চাকরি পেলে পরে 60 বছর রিটায়ারমেন্টে গেলে এই যে মাত্র 20 বছর চাকরি করার সুযোগ পায়। তো আমরা চাইছি যে আমাদের সরকার যেন সেটা বিবেচ্য বিষয় হিসেবে রাখে যে 20 বছর চাকরি করলে পরে পূর্ণ পেনশন বেনিফিট, অর্থাৎ ফুল পেনশন বেনিফিট যাতে পায় সেজন্য একটা প্রভিশন যেন গভর্নমেন্ট চিন্তা করে, সেই ব্যাপারে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী সহ অর্থমন্ত্রী এবং চিফ সেক্রেটারি মহোদয়ের নিকট আমরা দাবি রেখেছি। আরেকটা বিষয় যেটা উল্লেখ্য যে আমাদের সরকারের বিভিন্ন দপ্তরের প্রচুর আনফুলফিল্ড পোস্ট ভ্যাকেন্ট রয়েছে, সেগুলো কিভাবে একটা সিঙ্গেল উইন্ডো সিস্টেমের মধ্য দিয়ে এই শূন্য পদগুলো পূরণ করা যায়, যাতে আমাদের রাজ্যের যে অগণিত বেকার রয়েছে তাদের মুখে হাসি ফোটে। এবং সেই নিরিখে আমরা গভর্নমেন্টকে ধন্যবাদ দিতে চাই যে এখন নিয়োগ প্রক্রিয়া একটা স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে চলে এবং এতে করে কোনো যেটা আগে হতো যে পার্টির কালার বিচার করে চাকরি দেওয়া হতো, সেই বিষয়টি এখন নেই। একটা স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া জারি রয়েছে যাতে করে রাজ্যের বেকাররা আরো বেশি অধিক সংখ্যায় চাকরি পায়। তার জন্য যে বিভিন্ন দপ্তরে যে শূন্যপদ রয়েছে আমরা জানি সেটা বিশাল সংখ্যায় রয়েছে, সেগুলি যেন অতি দ্রুত সিঙ্গেল উইন্ডো সিস্টেমের মাধ্যমে ফিল করা হয়, সে বিষয়ে আমরা দাবি রেখেছি। আরেকটা বিষয় যেটা আপনারা জানেন যে রাজ্যের প্রায় একটা বৃহৎ অংশ গ্রুপ ডি DRW যাদের অর্থ দপ্তরের অনুমোদন রয়েছে। আমরা জানি যে 2018 সালের জুলাই মাসে একটা নোটিফিকেশনের মধ্য দিয়ে পূর্বতন যে সিস্টেম ছিল যে 10 বছর 12 বছর 15 বছর 17 বছরে স্বাস্থ্য দপ্তরে যারা গ্রুপ ডি আছে, DRW যারা শিক্ষা দপ্তরে রয়েছে বা বিভিন্ন দপ্তরে যারা রয়েছে তাদের নিয়মিতকরণের একটা প্রভিশন ছিল। আমরা চাইছি সরকার একটা এমন পলিসি তৈরি করুক যেন অনতিবিলম্বে আজকে যারা গ্রুপ ডি অনিয়মিত কর্মচারী আছে তাদের জীবনে যে একটা কালো মেঘ রয়েছে সেটা যেন কেটে যায়। সরকার নিশ্চয়ই সেই বিষয়টি ভেবে দেখছেন। এর আগের বিভিন্ন রিপ্রেজেন্টেশনও আমরা ওনাদের কথা উল্লেখ করেছি, কারণ একই অফিসে চাকরি করতে গেলে আমরা যেহেতু আধিকারিক
আমরা দেখি যে তাদের যন্ত্রণাটা কতটা, কারণ প্রতিদিন তাদের সঙ্গে আমাদের ইন্টারাকশন হয়, কথা হয়, তারা নিষ্ঠার সঙ্গে অফিসগুলোতে কাজ করেন, কিন্তু বেতনের দিক দিয়ে তারা অনেকটাই বঞ্চিত। তো যাই হোক, এই বিষয়গুলো আমরা উল্লেখ করেছি। আমরা চাইবো এছাড়াও যে আমাদের আগের রিপ্রেজেন্টেশন আমরা বলেছি যে রাজ্যের যারা সর্বশিক্ষার শিক্ষক আছেন তারাও সুন্দর কাজ করছেন, বিভিন্ন স্কুলগুলির যেভাবে তারা পাঠদান করছেন তাদেরকেও রেগুলারাইজ করা হোক। ডিএডিআর প্রসঙ্গে যেটা বলছেন, শাসক বিরোধী সবাই আন্দোলনে আছে। তো শাসকের আন্দোলনটা কিন্তু আমরা 7 বছরে দেখতে পাই না। যখন আমরা 4 বছর দিয়ে 3% শুধু বিপ্লব পারত মুখ্যমন্ত্রী, বিপ্লব শুধু 3% আমরা দিয়ে দিয়েছিল, তখন কোথায় ছিল এই শাসক দল? এখন যারা বলছে শাসক দলের কর্মচারী সংগঠনের লোক, তারা মানে কোথায় ছিল তখন? 4 বছর দিয়ে দেয়নি, 1 লাখ শুধু 3% দিয়ে হয়েছে। তাহলে এটা কি কথা হইলো? আমরা দেখেছি বিরোধী দল আগে প্রাক্তন একটা সরকার যখন ছিল 25 বছর, ওনারা বলছে ভালো নয় ভালো নয়, ওনারা কিন্তু প্রত্যেক বছরে 2 বার দিয়ে দিয়েছিল। ওনাদের কি জ্ঞান অনুসারে সেই কথাটা বলেছেন? তাদের কি জ্ঞান অনুসারে আছে কি? আমার তো মনে হয় নেই। কারণ প্রত্যেক বছরে তারা আর পারুক না পারুক, কম হোক বেশ হোক, বছরে 2 বার দিয়ে দিই। কিন্তু হয়তো তারা পে রিভিউ করেছিল, পে কমিশন তারা দিতে পারেনি, কেন্দ্রীয় গভর্নমেন্ট তাদেরকে সময় মতো টাকা দেয়নি বা দিতে পারবে, তারা সেই কথা বলেছিল। কিন্তু সুধীর রঞ্জন মজুমদার কিন্তু আমাদেরকে পুরো মানে টাকা আমরা চতুর্থ যে কমিশনটা ছিল উনি কিন্তু সর্বতভাবে সরকার দিয়ে দিত। একমাত্র সুধীর রঞ্জন মজুমদারের ত্রিপুরার কর্মচারী হাতে কোটাই ছিল, এটা বলতে পারা যায়। কিন্তু বর্তমান বিজেপি গভর্নমেন্টের শরিক সংগঠনের লোকের কোনো অবদান আমরা দেখতে পাই। ওরা কিন্তু আবার একটা কথা বলবে যে আমাদের আন্দোলন করতে হবে না, আমাদের মুখ্যমন্ত্রী বলে আন্দোলন তারা দিয়ে দেবে। এই যে কথাগুলি বলছে, সেই কথার নাম হলো পাটনা কথা। কারণ তারা এই কথা বলে কি তাদের ছিল যে আন্দোলন ছাড়া কোনো কিছু দিয়েছে? তারা দেয়নি তো। না যখন দিয়েছে 4 বছর, তখন তারা কি আন্দোলন করেছে? এখনো যদি আমরা 22% দিয়ে আমরা থানা আন্দোলন তারা করবে না, তো তা করলে এখন সাংবাদিক সম্মেলন করা কিন্তু ব্যাপারটা ছিল। তোমরা আন্দোলনে যদি সরকারের কাছে তো তারা ঠিকভাবে সামনে যায় আন্দোলনই করে না। যেহেতু আমাদের সরকার বলছে আন্দোলন করতে হবে, কোন মুখে তারা যাবে আন্দোলন করবে? কোন মুখে তারা সংগঠন করবে? এই কারণে তাদের সংগঠনের মূল্য নেই। এইসব কথা বলে লাভ নেই। আন্দোলন ছাড়া কোনো কিছু হবে না। আমার মনে হয় বিরোধীরা যে আন্দোলন করতে আসছে এখন বর্তমানে সেটা সঠিক। আর মাননীয় যে মুখ্যমন্ত্রী মানিক শাহ মহোদয়, উনি কিন্তু কর্মচারী ছিলেন। উনি কিন্তু বিরোধী সরকার যখন বামপন্থী সরকার ওনার কিন্তু তীব্র প্রতিবাদ করেছিলেন, তাদের অন্যায় ছিল, ওনাকে প্রমোশন দেয়নি, ওনাকে দিয়ে দেয়নি, ওনাকে সেই পে কমিশন দেয়নি। উনি তো বর্তমানে মুখ্যমন্ত্রী, ওনার যাতে বিরোধীরা যাতে এখন কোনো কথা না বলতে পারে, উনি যদি যে এখন 8ম বেতন কমিশন পুরোপুরি লাগু করে দেওয়া হয়, কেন্দ্রীয় চর্চা হবে। রাজ্যের শিক্ষক কর্মচারী সহ যারাই আছেন আমার কথাগুলো শুনছেন, অবসরপ্রাপ্তরা আমার কথাগুলো শুনছেন, আপনাদের দাবি পূরণ হবে কিনা, সরকার দাবি পূরণ করবে কিনা সেটা সরকারই জানে। তবে হ্যাঁ, খুব নিকটে ডিএডিআর সর্বোপরি 8ম বেতন কমিশন ঘোষণা যে আশা, সেই আশা যদি পূরণ না হয় তাহলে আর্থিক ক্ষতির শিকার হবে। বোধ হয় যে ধারা বিগত দিনে শুরু হয়েছিল, এ ধারা আগামী দিনেও চলবে। আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।